আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আজকে আমরা মেডিকেল সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিজিজ ইসকেমিক হার্ট ডিজিজ সম্পর্কে জানবো, যেটা সব ফ্যাকাল্টির জন্যই খুব ইম্পর্টেন্ট, কারণ এই সব ডিজিজগুলো মেডিসিন, সার্জারি এবং অন্যান্য সব ডিপার্টমেন্টগুলোই ফেস করে থাকে। আমি ডক্টর সাইদ সুজন 5 মিনিট মেডিকেলের পক্ষ থেকে শুরু করছি। যারা 5 মিনিট মেডিকেল চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে ইসকেমিক হার্ট ডিজিজের শুরুতে আমরা কিছু হার্টের অ্যানাটমি সম্পর্কে জেনে নিব, যে হার্ট একটা সাইজ অফ ফিস্টের সমান এবং ওজন 1 পাউন্ডের চেয়েও কম। হার্ট প্রতি মিনিটে 72 বিট করে, আর এভারেজ যদি বলা হয় তাহলে 60 to 100 বিট করে। বলা হয় যে একজন অ্যাডাল্ট পারসন ইউজুয়ালি পার ডেতে 6000 to 7500 লিটার পর্যন্ত ব্লাড পাম্প করতে পারে, এবং সেটা পার ডেতে 60,000 মাইল ব্লাড ভেসেলের মধ্যে সেই জিনিসগুলো রান করে থাকে। হার্ট, আমরা জানি যে হার্ট নিজে ব্লাড সাপ্লাই পায় ডায়াস্টোলের সময়, এটা একটু ব্যতিক্রম, আর টোটাল কার্ডিয়াক আউটপুটের নেয় অ্যাবাউট 5% হার্ট নিজেই ইউজ করে। হার্টের যদি স্ট্রাকচার চিন্তা করি, হার্টের বাইরে একটি লেয়ার থাকে, সেটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার, আউটার লেয়ারকে বলা হয় প্যারিটাল পেরিকার্ডিয়াম এবং ইনার লেয়ারকে ভিসেরাল পেরিকার্ডিয়াম অথবা এপিকার্ডিয়াম বলা হয়। এছাড়া মূল হার্টের 3টা লেয়ার থাকে। আউটার লেয়ার যেটা এপিকার্ডিয়াম, এছাড়া মিডল মাসল লেয়ারটাকে মায়োকার্ডিয়াম বলা হয়, এবং ইনার যে লাইনিং এপিথেলিয়াম লেয়ার থাকে সেটাকে এন্ডোকার্ডিয়াম বলা হয়। এছাড়া হার্টের অন্যান্য স্ট্রাকচারের মধ্যে চিন্তা করলে, হার্ট হলো একটা 4 চেম্বার স্ট্রাকচার, যার মধ্যে আপার যে 2টা চেম্বার তাকে অ্যাট্রিয়া বলা হয় এবং লোয়ার 2টি চেম্বারকে ভেন্ট্রিকল বলা হয়, এবং অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল মাঝখানে একটা সেপ্টাম থাকে যা দিয়ে আলাদা থাকে, এবং অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে কমিউনিকেশনের জন্য যেই ওয়েটা থাকে সেটাকে আমরা ভালভ বলে থাকি, যা দিয়ে ওয়ান ওয়ে ডিরেকশন মেনটেন হয় আর কি। নর্মাল ফিজিওলজি ফাংশন এখানে দেওয়া আছে, যে হার্ট ইউজুয়ালি রাইট এট্রিয়ামটা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে রিসিভ করে, এবং রাইট ভেন্ট্রিকলটা সেই ব্লাডটাকে নিয়ে পরবর্তীতে লাংয়ে পাঠিয়ে দেয়, এবং লাং থেকে আবার অক্সিজেনেটেড ব্লাডটা হার্টের লেফট এট্রিয়ামে আসে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল দেন সিস্টেমিক সার্কুলেশনে হোল বডি টিস্যুতে চলে যায়। এখানে পিঙ্ক কালার দিয়ে অক্সিজেন রিচ বোঝানো হয়েছে, এবং যে লাইট কালারটা, যে লাইট ব্লু কালারটা, সেটা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড বোঝানো হয়েছে। এখানেও ফিজিওলজিটা বলা আছে যে লেফট এট্রিয়াম রিসিভস দ্য অক্সিজেনেটেড ব্লাড, লেফট ভেন্ট্রিকল পাম্পস দ্য অক্সিজেনেটেড ব্লাড টু দ্য বডি। এখানে আর্টারি ভেন্ট্রিকুলার যে ভালভ আছে সেটা যখন ক্লোজ হয় তখন ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হয়, এবং সেমিলিউনার ভালভ যখন ক্লোজ হয় তখন সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয়। এই দুটো একটু মনে রাখতে হবে। এখানে ওভারঅল হার্টের যে সার্কুলেশন সেটা দেখানো হয়েছে, এখান দিয়ে যে রাইট করোনারের আর্টারিটা যেসব জায়গাগুলোতে সাপ্লাই দেয়, মেইনলি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং কিছু পোর্শন অফ লেফট ভেন্ট্রিকলও, আর এদিক দিয়ে লেফট করোনারি আর্টারিটা আসে, আমরা দুটোই অ্যাসেন্ডিক অ্যাওর্টা থেকে অরিজিনেটেড, সেইগুলো মেইনলি লেফট সাইড অফ দি হার্টকে সাপ্লাই দেয়। এখানে ইম্পর্টেন্ট, হার্টের যে কন্ডাক্টিং সিস্টেম এসএ নট এভি নট, মোস্ট অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম ইজ সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, এটা একটু মনে রাখতে হবে। হার্টের দুই ধরনের প্রপার্টি আছে, মেকানিক্যাল কিছু প্রপার্টি আছে এবং কিছু ইলেকট্রিক্যাল প্রপার্টি আছে। মেকানিক্যাল প্রপার্টির মধ্যে অন্যতম হলো একটা কন্ডাক্টিং সিস্টেম, যেমন রাইট এট্রিয়ামের মধ্যে এসএ নোড থাকে, যাকে সাইনোয়েট্রাল নোড বা পেসমেকার বলা হয়। পেসমেকার বলার এর কারণ আছে, কারণ এসএ নোডের যে সেলগুলো থাকে সেগুলোকে পি সেল বলা হয়, এগুলো পেল স্টেইন থাকে এবং সবচেয়ে হাইলি পেসড সে ইম্পালস তৈরি করতে পারে। এই 3P এর জন্য একে পেসমেকার বলা হয়, এবং এসএ নোড থেকে ইম্পালসটা 3টা পাথওয়ের মাধ্যমে এটা এভি নোডে আসে। এই 3টা পাথওয়ের নাম ব্যাকম্যান, ওয়েঙ্কেব্যাক এবং থোরেল। এই 3টা পাথওয়ের মাধ্যমে এভি নোডে আসে, এভি নোড থেকে পরবর্তীতে বান্ডল অফ হিজের মাধ্যমে এবং পার্কিনজি ফাইবারের মাধ্যমে হোল হার্টের মধ্যে ছড়ায় পড়ে, এটা দেখানো হয়েছে আর কি এখানে। আরেকটা মেকানিক্যাল প্রপার্টিজ এর মধ্যে এই কথাগুলো এখানে বলা আছে, যে হার্টের এসএ নোডটা পেসমেকার, এছাড়া হার্টের কার্ডিয়াক আউটপুট, মানে পার মিনিটে হার্ট যে পরিমাণ ব্লাড পাম্প করতে পারে সেটা কার্ডিয়াক আউটপুট। হার্ট রেট অলরেডি বলা হয়েছে যে ইউজুয়ালি 60 to 100, আর স্ট্রোক ভলিউম হলো একবার পাম্প করে হার্ট যে পরিমাণ ব্লাড পাঠাতে পারে সেটা ইউজুয়ালি 70 ml। এখানে কার্ডিয়াক আউটপুটের সূত্রটা দেখানো হয়েছে, যে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম দিয়ে কার্ডিয়াক আউটপুট পার মিনিটে বের করা হয়। হার্টের আরো কিছু মেকানিক্যাল প্রপার্টি আছে, তার মধ্যে একটা কার্ডিয়াক রিজার্ভ,
এখানে বলতে বোঝানো হয় যে হার্ট ম্যাক্সিমাম কি পরিমাণ ব্লাড পাম্প করতে পারে পার মিনিটে, আর প্রিলোড হলো হার্ট যে ফিলিং হওয়ার সময় যে স্ট্রেসটা তৈরি করে সেটা হলো প্রিলোড। আর একটা ল আছে ফ্রাঙ্ক স্টার্লিং ল, এটা অনেকটা আমরা ছোটবেলায় সেই গুলতি খেলার মতো আর কি। হার্ট ইনিশিয়ালি এন্ড ডায়াস্টলের সময় তার ফাইবারগুলো যত বেশি স্ট্রেসড হবে সে তত ফোর্সফুলি কন্ট্রাক্ট করবে। আর আফটার লোড হলো হার্ট যে পরিমাণ ভলিউমের এগেইনস্টে হার্টটা যে পাম্প করে এবং সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড পাঠায়, ওই যে পাম্পিং এর পূর্বে যে টেনশনটা থাকে সেটা হলো আফটার লোড। আর কন্ট্রাক্টিলিটি হলো হার্টের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি যেটা ফাংশনাল সিনসাইটিয়াম আকারে কাজ করে, আমরা তো জানি সবাই। এছাড়া হার্টের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল প্রপার্টি আছে যার মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল, মেইনলি এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্পের একটা ব্যাপার আছে যেটা দিয়ে হার্ট তার অ্যাকশন পোটেনশিয়াল মেইনটেইন করে। এছাড়া ডিপোলারাইজেশন হতে পারে, রিপোলারাইজেশন এবং রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড বলতে বোঝায় এমন একটা সময় যে সময় হার্টকে যতই স্টিমুলেশন দেওয়া হয় হার্ট তখন আর পাম্প করে না। আমরা জানি যে টোটাল একটা কার্ডিয়াক সাইকেল যদি আমরা হিসাব করি 0.8 সেকেন্ড, তার মধ্যে 0.5 সেকেন্ডই হার্ট রেস্টে থাকে, আর 0.3 সেকেন্ড হলো হার্ট পাম্প করে, যেটা আমরা সিস্টোল বলি। ওই ডায়াস্টোল পিরিয়ডের সময় যখন হার্টকে যতই স্টিমুলেশন দেওয়া হোক সে আর রেসপন্স করে না, সেটাকে রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয়। আরেকটা ইলেকট্রিক্যাল প্রপার্টি সেটা তো অলরেডি বলা হয়েছে যে সিস্টোলের সময় হার্ট পাম্প করে ব্লাড ইজেক্ট করবে এবং ডায়াস্টোলের সময় সেটা ফিলিং হবে। এখানে টোটাল কার্ডিয়াক সাইকেলটা দেখানো হয়েছে যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল ফেজ যা ফিলিং ফেজ, সেই সময় সর্বপ্রথম রাইট এট্রিয়ামটা ফিলিং হবে, ফিলিং হওয়ার পর সে পাম্প করে রাইট ভেন্ট্রিকলে ব্লাড পাঠাবে, মেইন ফিলিংটা হবে। পরবর্তীতে এভি ভালভ ক্লোজ হয়ে গেলে যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে ব্লাড পরবর্তীতে পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে দুই লাঙে চলে যাবে, লাঙে সেখানে গিয়ে অক্সিজেনেশন হয়ে পরবর্তীতে আবার হার্টের মধ্যে চলে আসবে। সেমিনুলার ভালভ ওপেন হবে এবং ভেন্ট্রিকল সেই ব্লাডটাকে সিস্টেমিক সার্কুলেশনে ইজেক্ট করে দেবে। তাহলে আমরা ওভারঅল হার্টকে যদি অ্যাসেস করতে চাই তাহলে কিছু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করা দরকার হার্টের হেলথ দেখার জন্য। সর্বপ্রথম সাবজেক্টিভ যেসব এরকমের হেলথ হিস্ট্রি, তার ফিজিক্যাল কোনো ডিসেবিলিটি বা আদার কোনো কোমরবিডিটি আছে কিনা, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাস বা আদার কোনো কন্ডিশন। এছাড়া যদি আমরা হিস্ট্রি নিই তাহলে চেস্ট পেইন, এটা খুবই কমন হার্টের ডিজিজের জন্য। এছাড়া শর্টনেস অফ ব্রেথ, লেগ পেইন বা লেগ ইডিমা, এছাড়া আদার সে হার্টের জন্য কোনো প্রকার মেডিকেশন নেয় কিনা, এবং লাইফস্টাইলের মধ্যে ডায়েটারি হ্যাবিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালকোহল ইউজ, এক্সারসাইজ, স্মোকিং অথবা কোনো ড্রাগস নেওয়ার হিস্ট্রি আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর অবজেক্টিভের মধ্যে একটা হার্টের ডিজিজের পেশেন্টের একটা জেনারেল অ্যাপিয়ারেন্স থাকে, কোনো প্লেথরিক ফেজ আছে কিনা হার্ট ফেলিওরের ক্ষেত্রে যেমন হতে পারে, অথবা আদারওয়াইজ স্কিন কন্ডিশন, কোনো ওন্ড যদি থাকে সেটা, তারপরে পেরিফেরাল পালস, জুগুলার ভেনাস প্রেশার, ইডিমা পেরিফেরালি বিশেষ করে লেগ ইডিমা বা পেডাল ইডিমা, এছাড়া ব্রিদিং প্যাটার্নটা আমরা অ্যাসেস করতে পারি। আর হার্টের ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমরা কিছু স্পেশাল ইনভেস্টিগেশনও করতে পারি, যেমন ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম করতে পারি। এছাড়া আমরা ডপলার সোনোগ্রাফি করতে পারি, যেটা আলট্রাসাউন্ড ওয়ান টাইপ অফ আলট্রাসোনোগ্রাফি, যেটা ব্লাডের ফ্লো এবং মুভমেন্টটা দেখানো হয়। এছাড়া আরো কিছু টেস্ট আছে যেমন এক্স-রে, সিটি স্ক্যান অথবা ইলেকট্রন বিম কম্পিউটার টোমোগ্রাফি করা যেতে পারে, যে করোনারি যে ব্লাড ফ্লো আছে সেটা দেখানোর জন্য। এছাড়া এনজিওগ্রাফি বা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যেতে পারে, এবং হার্টের ক্ষেত্রে যদি সফট টিস্যু কোনো অ্যাবনর্মালিটি সাসপেক্ট করি তাহলে আমরা এমআরআইও করতে পারি। এছাড়া কিছু রেডিও নিউক্লিয়ার স্টাডিও করা যেতে পারে। এবং হার্টের ক্ষেত্রে আমরা যদি মনিটর করি, টেলিমেট্রি বা হল্টার মনিটর বলা হয়, সেটাতে একটা পোর্টেবল ডিভাইস ফর কন্টিনিউয়াসলি মনিটরিং দ্য ভেরিয়াস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাটলিস্ট 24 আওয়ার এটাকে মনিটর করতে হয়, আর সেটা কিছু প্রিরিকুইজিট দেওয়া আছে এখানে। তো তাহলে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ সম্পর্কে শুরু করতে যাচ্ছি। ইসকেমিক হার্ট ডিজিজের একটা ছবিতেই সব জিনিস এখানে বোঝানো যায়। বলা হয় ডিমান্ড সাপ্লাই যদি মিসম্যাচ হয়, যে হার্টের ক্ষেত্রে যে পরিমাণ ব্লাড সাপ্লাই দরকার সেটা যদি হার্টের করোনারি দুই আর্টারি যদি সেটাকে সাপ্লাই দিয়ে না সারতে পারে, সেটাকে আমরা ইসকেমিয়া আকারে প্রকাশ পাবে। তাহলে আমরা ইসকেমিক হার্ট ডিজিজের যেসব কন্টেন্টগুলো রিভিউ করব সেটা হলো করোনারি আর্টেরিয়াল ডিজিজের একটু স্ট্যাটিস্টিক্স এবং এপিডেমিওলজি, যেভাবে ইসকেমিক হার্ট ডিজিজ ফর্ম করে বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক অথবা অ্যাথেরোমা, দেন প্রথম আর্লি স্টেজে যে অ্যানজাইনা পেক্টোরিস হয়, দেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সাডেন কার্ডিয়াক ডেথ, এবং ওভারঅল ম্যানেজমেন্ট শর্টে বলা হবে।
করোনারি আর্টেরিয়াল ডিজিজের ক্ষেত্রে পেশেন্টের টিপিক্যাল যেরকম প্রেজেন্টেশন থাকে চেস্ট পেইন, তার একটা ইলাস্ট্রেশন এখানে দেখানো হয়েছে। করোনারি আর্টেরিয়াল ডিজিজ স্ট্যাটিস্টিক্স এখানে বলা হয়েছে যে আমেরিকান না, এটা ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে ইট ইজ দ্য লার্জেস্ট কিলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকার প্রায় 1.3 মিলিয়ন পিপলের করোনারি আর্টেরিয়াল ডিজিজ আছে, আর প্রতি বছরে প্রায় 1.1 মিলিয়ন, তার মানে 11 লাখ পিপলের এমআই হয়। প্রতি 26 সেকেন্ডে একজন করোনারি আর্টেরিয়াল ডিজিজের ইভেন্ট হয় এবং প্রতি 60 সেকেন্ডে একজন মারা যায় আমেরিকান। হয়তো আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স করলেও মোটামুটি একই রকমই হবে। এবং 40% ক্ষেত্রে করোনারি পিপলের ক্ষেত্রে করোনারি ইভেন্ট সে মারা যাবে এবং 350k পিপল ডাই পার ইয়ার বিকজ অফ করোনারি আর্টেরিয়াল ইভেন্ট ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং প্রতি 1 লাখ পিপলের মধ্যে 177 ডেথ ডিউ টু ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টেরিয়াল ডিজিজ। আর 84% will die coronary arterial disease at 65 or older, তার চেয়েও কম বয়সেও হতে পারে। if the under age 80% mortality আর is the first myocardial infarction, খুবই ইম্পর্টেন্ট। এবং ফার্স্ট ইয়ারে যদি ইনিশিয়াল এমআইটা হয় 25% মেল এবং 38% women will die, and 8 years of initial MI যদি হয় তাহলে 50% men এবং women under 65 will die. On an average 11.5 years of life are lost due to an MI, খুব ইম্পর্টেন্ট কথা। আরেকটা ইম্পর্টেন্ট হলো যে 50% men এবং 64% women who have died suddenly via did not have any previous symptom, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে একটা পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজে মোর দেন 50% পেশেন্টের কোনো সিমটমই থাকে না তার অ্যাটাক হওয়ার পূর্বে। আর সাডেন কার্ডিয়াক ডেথ, এটা বলা হয়েছে প্রিভিয়াস যদি অনেক সময় অ্যাটাক হিস্ট্রি থাকে। আর সাডেন কার্ডিয়াক ডেথের রবিন্স প্যাথোলজি ডেফিনেশনটা হলো যে এটা যদি তার কার্ডিয়াক ইভেন্ট শুরু হয় তার ফার্স্ট 24 আওয়ারের মধ্যেই যদি সে মারা যায়, এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে ফার্স্ট আওয়ারের মধ্যে, অথবা বলা হয়েছে হসপিটাল রিচ করার আগেই যদি সে মারা যায়, সেগুলোকে সাডেন কার্ডিয়াক ডেথ বলা হয়। তাহলে আমরা ইসকেমিয়ার ডেফিনিশনটা যদি বলতে চাই, এটা হলো ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড, মানে হার্টের ক্ষেত্রে 5% যে তার ডিমান্ড, সেই ডিমান্ড যদি ফুলফিল করতে না পারে তাহলে কার্ডিয়াক যে মাসলগুলো আছে সেই মাসলগুলো নিউট্রিশন পাবে না, সো দ্যাট সেই মাসল টিস্যুগুলো ডেথ হয়ে যাবে, দ্যাট ইজ ইসকেমিয়া। তাহলে কি কনসেপ্টটা হলো যে ইসকেমিক হার্ট ডিজিজ ইজ কজড বাই করোনারি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ ফরমেশন দ্যাট লিডস টু ইমব্যালেন্স বিটুইন অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, রেজাল্ট ইন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। আর এই ইসকেমিয়ার ফলেই চেস্ট পেইন হয় আর কি। চেস্ট পেইন হলো একটা কার্ডিনাল সিমটম যেটা সেন্ট্রাল চেস্ট পেইন থাকে। তাহলে যে ইসকেমিয়ার সাইকেলটা আমরা একটু শর্টে দেখে নিই। যদি কোনো কারণে ব্লাড ফ্লো কমে যায় বা ইসকেমিয়া অথবা ইনফার্কশন হয়, তাহলে ফার্স্ট তার ডায়াস্টোলিক ডিসফাংশন হবে। ডায়াস্টোলিক ডিসফাংশন যদি হয় তাহলে তার কার্ডিয়াক আউটপুট কমে যাবে, আর কার্ডিয়াক আউটপুট কমে গেলে একই সাথে তার ক্যাটেকোলামাইন রিলিজ হবে। ক্যাটেকোলামাইন এখানে চেস্ট পেইনের জন্য ক্যাটেকোলামাইন রিলিজ হতে পারে, যার ফলে তার হার্ট রেট এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর যখন তার ডায়াস্টোলিক ডিসফাংশন হবে, সেই দিক থেকে ডায়াস্টোলিক প্রেশারটাও তার বেড়ে যাবে। আর ডায়াস্টোলিক প্রেশার বাড়ার সাথে সাথে পালমোনারি কনজেশন হবে, যেহেতু হার্ট কাজ করতে পারবে না, সুতরাং লাংয়ের মধ্যে ব্লাড জমতে থাকবে। আর ডায়াস্টোলিক প্রেশার যখন বেড়ে যাবে তখন হার্টের টেনশনও বেড়ে যাবে, ওয়ালের টেনশন। তখন দেখা যাবে যে অক্সিজেনের যে ডিমান্ড আছে, ডিমান্ডটা তখন বেড়ে যাবে, কিন্তু সেই পরিমাণে সে সাপ্লাই দিতে পারবে না, আলটিমেটলি হার্ট ফেল করবে। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য যেসব কজগুলোকে দায়ী করা হয়, আইডেন্টিফাইবল কজ, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হলো যাদের ব্লাড কোলেস্টেরল বেশি থাকে, যাদের ব্লাড প্রেশার বেশি থাকে, স্মোকিং, ওবেসিটি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা সেডেন্টারি লাইফস্টাইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর রিস্ক ফ্যাক্টরগুলোকে ক্যাটাগরাইজ করা যায় নন মডিফাইবল আর আনকন্ট্রোলেবল, যেমন সেক্স, হেরিডিটি, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, রেস, এজ অ্যান্ড পার্সোনালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যেসব ফ্যাক্টরগুলো কন্ট্রোল করা যাবে মডিফাইবল, তার মধ্যে হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, স্মোকিং, সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, ডায়াবেটিস মেলাইটাস, স্ট্রেস আর অ্যাঙ্গার, এগুলোকে যদি কন্ট্রোল করা যায় তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ কন্ট্রোল করা পসিবল। আর এখানে ইনসাফিসিয়েন্সি এটা অলরেডি বলা হয়ে গেছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগের জন্য। তাহলে আমরা একটু দেখে নিই যে প্যাথোলজিক্যাল কিভাবে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা ফর্ম করে। বলা হয় যে হার্টের যে কোনো আর্টারির একটা পোর্শনে ফার্স্টে ফোকালি অ্যাকুমুলেশন হয় স্মুথ মাসল সেল, ফোম সেল এন্ড কোলেস্টেরল ক্রিস্টাল এন্ড লিপিড।
এই জিনিসগুলা জাস্ট এন্ডোথেলিয়ামের নিচে মানে টিউনিকা মিডিয়াতে এই জিনিসগুলা ডিপোজিশন হয়। তারপরে এক সময় টাইম হতে হতে এটা এক সময় দেখা গেল যে সেটা ভিতরের দিকে লুমেনের দিকে প্রোট্রুড করে, যার ফলে যে ইট রিডিউসেস দ্য ব্লাড ফ্লো often the develops of branch points and curves within the vasculature, সেটা আস্তে আস্তে দেখা যায় ওটাকে অক্লুড করে ফেলে, যার ফলে ব্লাড ফ্লো স্লো অথবা টার্বুলেন্ট হয়ে যায়। এখানে দেওয়া আছে এই যে এন্ডোথেলিয়ামের ঠিক নিচে এই জিনিসটা ফর্ম করে। আর এই প্লাক ফর্মেশনের জন্য যেসব জিনিসগুলো তখন আসে স্মুথ মাসল সেল, কোলাজেন, ইলাস্টিন এন্ড প্রোটিন আসে এবং তার সাথে ম্যাক্রোফেজ, ফোম সেল এন্ড টি সেল আসে। বলা হয় যে ফোম সেল আর the first cell found at the site of the fatty stick, that's the beginning of the atherosclerotic plaque, very very important। এবং সেন্ট্রালি কিছু নেক্রোটিক টিস্যুও থাকে, সেই নেক্রোটিক টিস্যুর মধ্যে কোলেস্টেরল ক্রিস্টাল, লিপিডস এবং অ্যাপোলাইপোপ্রোটিন পাওয়া যায়, যারা মেইনলি হলে থাকে এলডিএন মানে লো ডেনসিটি লাইপোপ্রোটিন থাকে সেখানে। এখানে যে প্যাথোলজিক্যালি যেভাবে অ্যাথেরোমাটা ফর্ম করে এখানে পুরো ছবিটা দেখানো হয়েছে। এটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে এবং ওয়ালকে অক্লুড করতে থাকে। এক সময় দেখা গেল যে এটার ফ্লোটা রিডিউস হয়ে হয়ে অনেক কমে যায়, যার ফলে আস্তে আস্তে ইস্কেমিয়া শুরু হয়। এখানে ব্লকিং এর ছবি দেখানো হয়েছে, যেগুলো হলো ফোম সেল, ম্যাক্রোফেজ। এখানে তিনটা আর্টারির তিন ধরনের চেঞ্জ দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে এটা হলো স্পাজমের জন্য ন্যারো হয়েছে, এখানে হলো অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য ন্যারো হয়েছে। এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং তার সাথে সুপার ইম্পোজড ব্লাড ক্লটও আছে। এই সুপার ইম্পোজড ব্লাড ক্লট যদি হয় তাহলে আনস্টেবল এনজাইনা হওয়ার চান্স খুব বেশি থাকে বা এমআই হওয়ার চান্স খুব বেশি থাকে। এখানে একটা ছবিতে দেখানো হয়েছে রাইট করোনারি আর্টারি ব্লকেজ হলে এইভাবে যখন ব্লক হয় তখন এর অ্যাবাউট 100% ব্লক হয়ে যায়, যেখানে ইসকেমিয়ার ফলে এমআই হওয়ার চান্স খুব বেশি থাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের। তাহলে অ্যাথেরোমার ফলে যেই সব ঘটনা ঘটে যার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো এটা বলা হয় যে হার্টের ইউজুয়ালি হাইপোক্সিয়া হয় না যদি না 50% ব্লক না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আর হার্টের ক্ষেত্রে যে অক্সিজেন যে কমে যায় সাপ্লাই, সেই ক্ষেত্রে হার্ট সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে বাই ইনক্রিজিং হার্ট রেট, ইনক্রিজিং ব্লাড প্রেশার, অথবা যদি কোনো কারণে অ্যাগ্রাভেশন অথবা ওরসেনিং হয় অ্যাথেরোমা, এই দুটো জিনিস দিয়ে হার্টটা কম্পেনসেট করার চেষ্টা করে। আর যদি কোনো কারণে সেই ব্লকটা 70% আর্টারি অক্লুড করে ফেলে তাহলেই অ্যানজাইনা পেক্টোরিস বা চেস্ট পেইন স্টার্ট হয়। তাহলে আমরা ইসকেমিক হার্ট ডিজিজকে মেইনলি 4টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি। সর্বপ্রথম যেটা হয় অ্যানজাইনা পেক্টোরিস, তারপরে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, দেন সাডেন কার্ডিয়াক ডেথ, আর যদি সে পারসিস্ট করে তাহলে ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেলিউর। দিস আর দ্য 4 টাইপস অফ ইসকেমিক হার্ট ডিজিজ। ফার্স্ট আমরা এনজাইনা পেক্টোরিস সম্পর্কে জানি, অলরেডি বলে ফেলেছি যে 70% অক্লুশন অফ দি করোনারি আর্টারি যদি হয় তাহলে চেস্ট পেইন হবে। পেইনগুলো ইউজুয়ালি সেন্ট্রাল চেস্ট পেইন হয় অ্যান্ড লেফট সাইডে, লেফট শোল্ডার, জ অথবা লেফট আর্মে রেডিয়েশন হতে পারে। আর সেই ক্ষেত্রে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তাহলে তার ডিমান্ডটা আরো বেড়ে যাবে, সো পেইন আরো অ্যাগ্রাভেট করতে পারে। আর এই অনেক সময় যদি সেটা সে এক্সারশনটা বন্ধ করে দেয় তাহলে দেখা গেল যে পেইনটা নিজে নিজেই কমে যেতে পারে। এনজাইনা পেক্টোরিসকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, কমনলি স্টেবল, আনস্টেবল অথবা ভেরিয়েন্ট অথবা প্রিজমেন্টাল এনজাইনা বলা হয়। স্টেবল এনজাইনা হলো যেটার প্যাটার্নটা বছরের পর বছর ইউজুয়ালি আনচেঞ্জ থাকে, যদি সে এক্সারসাইজ অথবা কোনো এক্সারশন করে তাহলে তার পেইন হয়, আদারওয়াইজ তেমন পেইন থাকে না। কিন্তু আনস্টেবল এনজাইনা যেটা সেটা হলো তার প্যাটার্ন এবং পেইনটা বিভিন্ন সময় চেঞ্জ হতে থাকে এবং এটার সিমটমটা অনেকটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মতোই, অথবা ধরে নেওয়া যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ওয়েটিং টু হ্যাপেন এনি টাইম। যখন এই ইসকেমিয়ার ফলে তার মাসল টিস্যুগুলো ডেথ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যে কন্ডিশনটা অ্যারাইজ করে সেটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। ইনফার্কশনটা ইউজুয়ালি মাইক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি ম্যাক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু হয় যাকে আমরা গ্যাংগ্রিন বলি আর কি। এখানে বলা হচ্ছে যখন এমআই হয় তখন ইউজুয়ালি 3 to 4 অক্লুডেড আর্টেরিয়াল ভেসেল ইউজুয়ালি অক্লুডেড থাকে, এটা ইম্পর্টেন্ট। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, যেটা 2,50,000 ডেথ পার ইয়ার, 30% মর্টালিটি ইউজুয়ালি উইদিন ফার্স্ট 2 আওয়ার, তার মানে এগুলোকে সাডেন কার্ডিয়াক ডেথ বলা যায়। আর ইসকেমিয়ার 45 মিনিটসের মধ্যে যদি রিভাসকুলারাইজেশন না করে যায় তাহলে কার্ডিয়াক মাসল ডেথ বা অ্যাকিউট এমআই হয়ে যায়। ডায়াগনোসিস করার জন্য আমরা সর্বপ্রথম একটা ইসিজি করব। ইসিজির ক্ষেত্রে এসটি এলিভেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা কার্ডিয়াক কিছু এনজাইম করতে পারি, সবচেয়ে স্পেসিফিক হলো ট্রোপোনিন আইএনটি, এটা করতে পারি। এছাড়া আমরা সিকেএমবিও করা যেতে পারে।
মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে যেসব কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে তার মধ্যে মোস্ট কমন কমপ্লিকেশন হলো হার্ট ফেলিউর, এছাড়া কার্ডিওজেনিক শক হতে পারে, ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম বা রাপচার হতে পারে, যেটা ড্রেসলার সিনড্রোম বলা হয়, এছাড়া এম্বোলিজম ফর্মেশন হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এছাড়া যদি ভেন্ট্রিকুলার রাপচার হয় সেখান থেকে পেরিকার্ডাইটিস হতে পারে। সাডেন কার্ডিয়াক ডেথ সেটা অলরেডি বলা হয়ে গেছে, যে এখানে সেই কথাগুলো বলা আছে, যদি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাহলে সেক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার চান্স বেশি। কারণ কি, যে সাডেন সেই ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করে, আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে যেটা হয়, হার্ট তার নিজের সার্কুলেশন না নিয়েই পাম্প করতে থাকে, যার ফলে একসময় হার্ট হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বলছি ইন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হার্ট ইজ আনস্টেবল টু কন্ট্রাক্ট ফুললি, রিজাল্টিং অফ ল্যাক অফ ব্লাড বিং পাম্পড টু দ্য ভাইটাল অর্গানস। সো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডিফিব্রিলেটর দরকার হয় কেবল রিদম ফেরানোর জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বলা হয় যে যদি অ্যানজাইনা স্টেজে থাকে তাহলে লাইফস্টাইল চেঞ্জ এবং কিছু ফার্মাকোথেরাপি বা মেডিকেশন দেওয়া যেতে পারে, আর যদি সিভিয়ার আর্টেরিয়াল ডিজিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে এনজিওপ্লাস্টি অথবা সার্জারির দরকার হয়। ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে যেসব ফার্মাসিউটিক্যাল এজেন্ট ইউজ করা যেতে পারে, মোস্ট কমনলি বিটা ব্লকার, এটা হার্ট রেট অ্যান্ড কন্ট্রাকশন বাড়ায় এবং ব্লাড ভেসেলের ডাইলেটর হিসেবেও কাজ করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেগুলো ভাস্কুলেচারকে ডাইলেটেশন করে। গ্লিসারল ট্রাইনাইট্রেট, সেগুলো ভাস্কুলার ডাইলেটেশন করে। এন্টি হাইপারকোলেস্টেরলেমিয়া, বিশেষ করে ব্লাডের কোলেস্টেরল কমায়, বিশেষ করে স্ট্যাটিন গ্রুপ, এইচএমজি কোয়ারিডাক্টিস। এছাড়া অ্যান্টিপ্লেটলেট, যারা থ্রোম্বাস ফর্ম করতে বাধা প্রদান করে, বিশেষ করে ক্লোপিডোগ্রাল বা অ্যাসপিরিন, এগুলো ইউজ করলে মানে কোনো অ্যাথেরোমার উপরে সুপার অ্যাডেড কোনো প্রকার থ্রোম্বাস ফর্ম হয়ে ওটাকে অ্যাগ্রাভেট করতে দেয় না। সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যেসব অপশন আছে, স্টেন্টিং, যাকে আমরা রিং বলা হয়, এছাড়া বেলিন এনজিওপ্লাস্টিও করা যেতে পারে এবং বাইপাস সার্জারি করা যেতে পারে। বিশেষ করে যদি ট্রিপল ভেসেল ডিজিজ থাকে তাহলে বাইপাস খুবই ইন্ডিকেটেড। এখানে একটা ন্যারো আর্টারি দেওয়া হয়েছে যেভাবে এটাকে স্ট্যান্ডিং করা যেতে পারে। এখানে স্ট্যান্ডিং করানো দেখানো হয়েছে, এখানে বেলুন ডাইলেটেশন করতেছে আর এখানে রোটেশনাল বার দিয়ে ওটাকে ব্লকটাকে ছোটানোর চেষ্টা করা হচ্ছে। আর লাইফস্টাইলের ক্ষেত্রে যেসব চেঞ্জ জানা জরুরি সেটা হলো ডায়েটারি হ্যাবিটকে চেঞ্জ করতে হবে, বিশেষ করে ফ্যাট জাতীয় ফুডকে অ্যাভয়েড করতে হবে। যদি এক্সারসাইজ করতে হবে প্রিভেন্টিভ ট্রিটমেন্টের জন্য, এছাড়া লো ফ্যাট লো কোলেস্টেরল ডায়েট খেতে হবে। স্মোকিং অ্যালকোহলের হ্যাবিট থাকলে অবশ্যই সিজেশন করতে হবে। আর একটা পেশেন্টের কার্ডিয়াক ডিজিজের জন্য যেসব ইভ্যালুয়েশন করা দরকার, চেস্ট পেইনটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এছাড়া রেসপিরেটরি ডিফিকাল্টি, লাইফস্টাইল মডালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিউচার কোনো অ্যাটাক প্রিভেন্ট করার জন্য। এছাড়া যদি কোনো প্রকার ডিজিজ প্রসেস অথবা অ্যাংজাইটি রিডাকশনের জন্য নলেজ তাকে ইনক্রিজ করা যেতে পারে। আর কোনো প্রকার কমপ্লিকেশন থাকলে সেটাকে অবশ্যই ইভ্যালুয়েশন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। 5 মিনিট মেডিকেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।